গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। তোমাদের আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম একটা টপিক। আজকে তোমাদেরকে পড়াবো ক্লাস 7-এর ষষ্ঠ অধ্যায়ে আমরা কি পড়ি না শিলা ও মাটি। অর্থাৎ এখানে তোমাদেরকে জানতে হবে যে কোনটা শিলা আর কোনটা মাটি। এই শিলা ও মাটির মধ্যে পার্থক্যটা কি, কোনটাকে আমরা শিলা বলবো আর কোনটাকে আমরা মাটি বলবো। তাহলে আমরা প্রথমে তো আমাদেরকে আগে জানতে হবে যে শিলা কাকে বলে, নাহলে আমরা বুঝবো কি করে শিলা ওর মাটির মধ্যে মূল পার্থক্যটা কি। তাহলে চলো পড়া যাক বা শুরু করা যাক। শিলা পৃথিবীর উপরিভাগে যে কঠিন আবরণ দ্বারা গঠিত তা হলো শিলা। অর্থাৎ কাকে বলবো শিলা না পৃথিবী যে উপরিভাগটা অর্থাৎ ভূপৃষ্ঠটা যে শক্ত কঠিন আবরণ দ্বারা গঠিত তাকে আমরা কি বলি শিলা। অথবা আমরা এটাও বলতে পারি বিভিন্ন প্রকার খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থ হলো শিলা। তাহলে কি পড়লাম আমরা আমরা পড়লাম না পৃথিবীর উপরিভাগে যে কঠিন আবরণ দ্বারা গঠিত তা হলো শিলা, অথবা বিভিন্ন প্রকার খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থ হলো শিলা। তাহলে শিলা কাকে বললাম, শিলা কি সেটা আমরা জানলাম। এরপরে জানবো প্রকারভেদ, অর্থাৎ শিলার টাইপসটা ক ধরনের হয় আর কিসের ভিত্তিতে হয় সেটা আমাদেরকে মূলত জানতে হবে। অর্থাৎ শিলাটা মূলত উৎপত্তি অনুসারে, অর্থাৎ উৎপত্তি অনুসারে আমরা কটা ভাগে ভাগ করতে পারি শিলাকে? তিনটা: আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা। আগ্নেয় শিলার উদাহরণ গ্রানাইট আর ব্যাসাল্ট, পাললিক শিলার উদাহরণ হচ্ছে চুনা পাথর, বেলে পাথর, আর রূপান্তরিত শিলার উদাহরণ হচ্ছে মার্বেল। আচ্ছা, আমরা তো পড়লাম উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা কাকে বলে, পাললিক শিলা কাকে বলে, রূপান্তরিত শিলা কাকে বলে, এগুলো আমরা পড়বো যে আগ্নেয় শিলা কোনটা, কোনটা পাললিক শিলা, কোনটা রূপান্তরিত শিলা। আমরা এখন শুধুমাত্র পড়লাম এই প্রকারভেদটা অর্থাৎ টাইপসটা, সেটা উৎপত্তি অনুসারে হয়েছে 3 প্রকার। আচ্ছা, এরপর আমরা পড়বো এর গুরুত্ব, অর্থাৎ পৃথিবীতে তো অনেক ধরনের শিলা আছে, বললাম যে গ্রানাইট, আগ্নেয়, পাললিক, রূপান্তরিত, তাদের আবার এক্সাম্পলও পড়লাম। তাহলে এই শিলার আমাদের জীবনে গুরুত্বটা কোথায়? শিলা তো পৃথিবীতে না থাকতেও পারতো, সুতরাং আমরা বেঁচে থাকতে পারতাম। আমাদের যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস, বেঁচে থাকার জন্য যা প্রয়োজন অক্সিজেন, তো শিলা তো সেরকমটা নয়, সেটা না থাকলেও তো চলতো। তাহলে তাও কেন শিলার আমাদের গুরুত্ব আছে? অবভিয়াসলি প্রত্যেকটা জিনিসের একটা করে গুরুত্ব আছে, তা কিন্তু কখনোই আমরা অস্বীকার করতে পারি না। সেরকম ভাবে শিলারও কিন্তু গুরুত্ব আছে। তা কোথায় না আগ্নেয় পাললিক শিলা থেকে সোনা, রূপোর মতো দামি খনিজ পদার্থগুলো পাওয়া যায়। অর্থাৎ সোনা, রূপো এগুলো যে দামি অলংকার তা কিন্তু এই শিলা থেকে পাওয়া যায়। যদি শিলা না থাকতো তাহলে আমরা সোনার গহনা বা রূপোর বিভিন্ন গহনা কিন্তু পরিধান করতে পারতাম না বা এগুলো হতো না। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যে শিলা থেকে সোনা, রূপোর মতো দামি কি পাওয়া যায় না খনিজ পদার্থগুলো পাওয়া যায়। আবার কি পাওয়া যায় না চুনা পাথর, ডোলেমাইট, জিপসাম, খনিজ তেল বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ যখন আমরা কোনো একটা শিল্প প্রতিষ্ঠা করব কাঁচামাল প্রয়োজন, কারণ কাঁচামাল ছাড়া তো আর কোনো শিল্প প্রতিষ্ঠা করতে পারি না। একটা শিল্প প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কাঁচামাল, জল, একটা বেসিক জিনিসের প্রয়োজন হয়। সেরকম বেসিক জিনিসের মধ্যে কি পড়ে শিল্প স্থাপনের ক্ষেত্রে পড়ে না কাঁচামাল। সেগুলো কি কি? চুনা পাথর, ডোলেমাইট, জিপসাম, খনিজ তেল বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ শিলার গুরুত্ব আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা কি পড়বো না শিলার বৈশিষ্ট্য পড়বো। অর্থাৎ কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে বলবো শিলা। অর্থাৎ কি কি বৈশিষ্ট্য বলতে পারি শিলা? শিলা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অর্থাৎ শিলা কি করে না না শিলা হচ্ছে রাসায়নিক যে বিক্রিয়া সে রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু শিলাটা অংশগ্রহণ করে না। অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারছো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। সে রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু শিলা অংশগ্রহণ করে না। আরেকটা প্রধান বৈশিষ্ট্য শিলা হচ্ছে, প্রথমেই আমরা পড়েছিলাম কি দিয়ে গঠিত হয় না বিভিন্ন প্রকার খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত হয়। তাহলে শিলা বিভিন্ন প্রকার খনিজ পদার্থের গঠিত হয়। তাহলে শিলার কি কি বৈশিষ্ট্য পড়লাম না শিলা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। শিলা কি করে না? কোনো রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু শিলা অংশগ্রহণ করে না। তার মধ্যে যদি বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ, বিভিন্ন কেমিক্যাল দেওয়া হয় সেখানে কিন্তু সে অংশগ্রহণ করবে না।
আবার কি করে না, শিলা বিভিন্ন প্রকার খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত। শিলা আবার বিভিন্ন প্রকার খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত হয়। এবং শিলা শুধুমাত্র কঠিন পদার্থকেই বোঝায় না, শিলা শুধুমাত্র কঠিন পদার্থ, যে বিভিন্ন যে কঠিন পদার্থ রয়েছে, কি জানি বিভিন্ন কঠিন পদার্থগুলো বোঝায় না, নুড়ি কাকর প্রভৃতিকেও বোঝায়। অর্থাৎ শিলা শুধুমাত্র কি কে বোঝায় না, না কঠিন পদার্থকেও বোঝায় না। কাদেরকে আমরা শিলা বলতে পারি না, নুড়ি, বালি এবং কাকর, নুড়ি, বালি আর কাকর এদেরকেও মানে এদের প্রভৃতিকেও বোঝায়। অর্থাৎ নুড়ি, বালি, কাকরকেও কিন্তু বোঝানো হয়, বোঝায়। অর্থাৎ প্রথম থেকে আমরা কি বললাম না, শিলা কাকে বলে পড়লাম, শিলার প্রকারভেদ অর্থাৎ টাইপসটা পড়লাম, এর ইম্পর্টেন্স পড়লাম, এর ক্যারেক্টার্স পড়লাম। তাহলে শিলা গেল। অর্থাৎ আমরা এরপরে পড়বো আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। এটা কার উপর ডিপেন্ড করে, উৎপত্তির উপর ভিত্তি করে কিন্তু শিলা তিন প্রকার। তাহলে আগ্নেয় শিলা কাকে বলে, পাললিক শিলা কাকে বলে, রূপান্তরিত শিলা কাকে বলে, এরপর সেটা পড়বো আমরা। আমরা প্রথমেই পড়েছিলাম যে উৎপত্তি অনুসারে শিলা তিন প্রকার, কি কি, আগ্নেয়, পাললিক আর রূপান্তরিত শিলা। তাহলে আমরা এবার আসা যাক আগ্নেয় শিলা কাকে বলবো। আগ্নেয় শিলা কাদেরকে বলবো যে এটা আগ্নেয় শিলা, না ভূগর্ভের সময়, ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা বাইরে বেরিয়ে এসে ভূত্বকের উত্তপ্ত ম্যাগমা বাইরে বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে এই শিলার সৃষ্টি করে। অর্থাৎ এই আগ্নেয় শিলা কাকে বলে না, ভূগর্ভের সময় কি হয়, উত্তপ্ত ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, যখন ম্যাগমাটা বাইরে বেরিয়ে তখন থেকে আমরা কি বলি, লাভা বলি। তাহলে উত্তপ্ত ম্যাগমা বাইরে বেরিয়ে এসে কি হয়, উত্তপ্ত ম্যাগমা বাইরে বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে এই শিলাটা গঠন করে, তাকে আমরা কি বলবো, আগ্নেয় শিলা। এই আগ্নেয় শিলা কেন বলা হয় না, অগ্নুৎপাতের সময় ভূগর্ভে উত্তপ্ত ম্যাগমা মানে এটা আগ্নেয়গিরির সময় হয় বলে। অর্থাৎ এর উৎপত্তি দেখে বা এর সৃষ্টি দেখে এটি বলতে পারি এটা আগ্নেয় শিলা কেন হলো। সোজা হিসাব, যেহেতু এটা অগ্নুৎপাতের সময় হচ্ছে সেই জন্য মানে লাভাটা বা ম্যাগমা বাইরে বেরিয়েছে তখন তাকে লাভা বলে। অর্থাৎ ওই ম্যাগমাটা বেরিয়ে এসে যে কঠিন ও শক্ত ভূত গঠন করে তাকে বলা হয় আগ্নেয় শিলা। এরপর এর হচ্ছে কি পড়বো, এর বৈশিষ্ট্য পড়বো, যে আগ্নেয় শিলার প্রকৃতিটা কেমন, আগ্নেয় শিলার প্রকৃতি কিরূপ হয় না, আগ্নেয় শিলা হয় এটা হচ্ছে ভূত্বকের প্রথম পর্যায়ের শিলা। ভূত্বকের প্রথম পর্যায়ের শিলা। তাহলে ভূত্বকের প্রথম পর্যায়ের শিলা কোনটা না, আগ্নেয় শিলা। আচ্ছা, আগ্নেয় শিলা, এই শিলা খুব ভারী, এই শিলা খুব ভারী, এই শিলা খুব ভারী ও কি হয়, খুব ভারী ও কঠিন হয়। 2 নম্বর, এই শিলার মধ্যে কি থাকে না,
এই শিলার মধ্যে জীবাশ্ম থাকে না। অর্থাৎ আমরা কি বলতে পারি না, এই শিলা ভারী ও কঠিন হয়, যেহেতু ম্যাগমাটা বাইরে বেরিয়ে শক্ত আর কঠিন জমাটবদ্ধ হচ্ছে, তাহলে সেই শিলাটা কি হয়, ভারী আর কঠিন হয়। এই শিলায় জীবাশ্ম থাকে না। আচ্ছা, এই শিলা কোন স্তর, মানে এই শিলায় আবার কোনো স্তর থাকে না। এই শিলায় কোনো স্তর থাকে না, কোনো স্তর আমরা দেখতে পাবো না, বা কোনো স্তর পরিলক্ষিত হয় না। তাহলে আমরা আগ্নেয় শিলার বৈশিষ্ট্য কি পড়লাম না, ভূত্বকের প্রথম পর্যায়ের শিলা হলো আগ্নেয় শিলা। এই শিলা খুব ভারী আর কঠিন হয়। আবার এই শিলার কিন্তু জীবাশ্ম দেখা যায় না। এই শিলার কোনো স্তর পরিলক্ষিত হয় না, অর্থাৎ আগ্নেয় শিলায় কোনো স্তর থাকে না। এরপর আমরা কি পড়বো, আগ্নেয় শিলার উদাহরণ পড়বো। ফর এক্সাম্পল কি কি পড়তে পারি না, গ্রানাইট আর ব্যাসাল্ট। গ্রানাইট ও ব্যাসাল্ট এই দুটো শিলা হলো আগ্নেয় শিলা। এরপর আমরা কি পড়বো, আগ্নেয় শিলা হলো, এরপরে আমরা পড়বো পাললিক শিলা। তাহলে কি পড়লাম না, আগ্নেয় শিলা কাকে বলে পড়লাম, এর বৈশিষ্ট্য পড়লাম, এর এক্সাম্পল পড়লাম। এরপরে আমরা কি পড়বো না, কি পড়েছিলাম সেকেন্ডে কি উৎপন্ন হয়, পাললিক শিলা। পাললিক শিলা অর্থাৎ পাললিক শিলা কাকে বলে না, সমুদ্র হ্রদ বা নদীর তলদেশে, সমুদ্র হ্রদ বা নদীর তলদেশে তলদেশে পলি বহু বছর ধরে জমা হয়ে বহু বছর ধরে জমা হয়ে এই শিলা গঠিত হয়, বা বহু বছর ধরে জমাটবদ্ধ হয়ে এই শিলা গঠিত হয়। অর্থাৎ পাললিক শিলা এর কিন্তু সৃষ্টিটা মানে কিভাবে উৎপত্তি হয়, এই উৎপত্তিটার সঙ্গে কিন্তু এর ডেফিনেশনটা মিলে যায়। অর্থাৎ যেভাবে সৃষ্টি হয়, সৃষ্টির সঙ্গে নামকরণ ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে না, সমুদ্র হ্রদ বা নদীর তলদেশে পলি বহু বছর ধরে জমাটবদ্ধ হয়ে এই শিলা গঠন করে। অর্থাৎ এই শিলাটা কি থেকে সৃষ্টি হয় না, পলি, অর্থাৎ পলিটা স্তরে স্তরে জমা হয়ে কি সৃষ্টি হয় না, পাললিক শিলা। তাহলে এর বৈশিষ্ট্যতে আমরা কি পড়বো, এর বৈশিষ্ট্যতে আমরা কি পড়বো, বৈশিষ্ট্যতে পড়বো এক নম্বরে যে পাললিক শিলা স্তরে স্তরে মানে কি বলবো, স্তরে স্তরে জমা হয়ে, অর্থাৎ পাললিক শিলা স্তরে স্তরে জমা হয়, যেহেতু এই সৃষ্টি হয়, তাহলে পাললিক শিলা কি হয় না, স্তরগুলো স্পষ্ট দেখা যায়। পাললিক শিলায় স্তরগুলি স্পষ্ট দেখা যায়, স্তরগুলি স্পষ্ট দেখা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই শিলায় কিন্তু জীবাশ্ম দেখা যায়। এই শিলায় জীবাশ্ম দেখা যায়। 3 নম্বরে কি পড়বো না, পাললিক শিলায় কি থাকে না, মানে এই শিলাটা কেমন হয়, এই শিলা অপেক্ষাকৃত হালকা নরম হয়। এই শিলা অপেক্ষাকৃত হালকা ও নরম হয়। নরম হয়, হালকা নরম কেন হয় না, এটা তো পলি দিয়ে গঠিত হয়, তাহলে পলি কিরকম হয়, থকথকে টাইপের, অ্যাজ ফর মানে নরম একটা, সেজন্য।
এই শিলা অপেক্ষিত হালকা নরম হয়। এই শিলায় জীবাশ্ম দেখা যায়, এই শিলার স্তরগুলো স্পষ্ট দেখা যায়। আচ্ছা, এরপরে কি পড়বো না, পাললিক শিলায় জল সহজে প্রবেশ করে। এই শিলা যেহেতু নরম, হালকা নরম, তাই এই শিলাতে জল সহজেই প্রবেশ করে। এই শিলায় জল সহজেই প্রবেশ করে, তাই এই শিলা তাই তাই এই শিলাতে কি দেখা যায় না, প্রবেশ্য শিলাস্তর দেখা যায়। তাই এই শিলায় স্তর প্রবেশ্য, তাই এই শিলাতে প্রবেশ্য শিলাস্তর, প্রবেশ্য স্তর দেখা যায়, প্রবেশ্য স্তর বা প্রবেশ্য শিলাস্তর দেখা যায়। তাহলে আমরা তিনটা করে বৈশিষ্ট্য পড়লাম। এখানে জীবাশ্ম দেখা যায়, এই স্তর স্পষ্ট, অর্থাৎ যেহেতু এই শিলা জল সহজে প্রবেশ করে, তাই তাই এই শিলাতে বা তাই শিলায় প্রবেশ্য শিলাস্তর দেখা যায়। তাই এই শিলাতে কি দেখা যায় না, প্রবেশ্য শিলাস্তর আমরা দেখতে পাই। উদাহরণ কি হতে পারে না, এই উদাহরণ হতে পারে চুনা পাথর, বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর প্রভৃতি। তাহলে কি বললাম, পাললিক শিলা কাকে বললাম, বৈশিষ্ট্য পড়লাম, এক্সাম্পল পড়লাম। এরপরে আমরা কি পড়বো, রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা। অর্থাৎ কি বলেছে না, ভূগর্ভের অত্যধিক তাপ ও চাপের ফলে কি হয় না, রাসায়নিক বিক্রিয়ার ফলে বা রাসায়নিক প্রক্রিয়ার ফলে কি হয় না, আগ্নেয় শিলা, পাললিক শিলা রূপান্তরিত হয়ে কি সৃষ্টি করে না, রূপান্তরিত শিলার সৃষ্টি হয়। রূপান্তরিত শিলা তৈরি হয় বা সৃষ্টি হয়। তাহলে রূপান্তরিত শিলা কিভাবে সৃষ্টি হয়, তাহলে না, ভূগর্ভের অত্যধিক তাপ ও চাপে আগ্নেয় শিলা ও পাললিক শিলা রূপান্তরিত হয়ে এই রূপান্তরিত শিলার সৃষ্টি করে। তাহলে এটা একটা রূপান্তর, অর্থাৎ পাললিক শিলা এবং আগ্নেয় শিলার একটা রূপান্তরিত রূপ হচ্ছে একটা রূপান্তরিত শিলা। অর্থাৎ এই দুটো শিলা একটা মিলিত হয়ে একটা অন্য কোনো শিলার উৎপত্তি করবে। দেখা যাক কি হয়। বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, এই শিলা বেশ ভারী ও কঠিন, অর্থাৎ রূপান্তরিত শিলা কি হয় না, বেশি ভারী ও কঠিন, অর্থাৎ কাঠিন্যতা যুক্ত ও কঠিন। 2 নম্বর, এই শিলায় কিন্তু এই শিলায় জীবাশ্ম থাকে না, এই শিলায় জীবাশ্ম থাকে না। 3 নম্বর, রূপান্তরিত শিলায় জল প্রবেশ করতে পারে না। রূপান্তরিত শিলায় কি প্রবেশ করতে পারে না, না জল, যেহেতু এটা রূপান্তর হয়েছে, জল প্রবেশ করতে পারে না। এই শিলায় শান্ত স্তর থাকে না, অর্থাৎ এই শিলায়
স্তর দেখা যায় না। আমরা এর উদাহরণ কি পড়ব? মার্বেল। মার্বেল অর্থাৎ অর্থাৎ বাড়িতে যে মার্বেলটা আমরা দিই বা বাড়ির মেঝেতে, সেটা কিন্তু একটা রূপান্তরিত শিলার উদাহরণ হলো। তাহলে কাকে আমরা পড়লাম, কি পড়লাম? শিলা কাকে বলে পড়লাম, শিলার বৈশিষ্ট্য পড়লাম, এর ইম্পর্টেন্স পড়লাম, এর টাইপস পড়লাম। এরপরে কি পড়লাম না, উৎপত্তি অনুসারে যেহেতু শিলাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছিল, তাহলে কোন শিলা, কাকে আগ্নেয় শিলা বলবো, কাকে পাললিক শিলা বলবো, কাকে রূপান্তরিত শিলা বলবো, এই তিনটা শিলার কাকে বলে, ক্যারেক্টার্স আর এক্সাম্পল, তিনটা পড়লাম। এরপরে আমরা পড়বো শিলা চক্র, যেটাকে আমরা বলবো রক সার্কেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রক সার্কেলটা খুব ইম্পর্টেন্ট। শিলা চক্র বা রক সার্কেল, এখানে বুঝতে পারছো তোমরা, শিলা চক্র, চক্র মানে কি? চাকা। তাহলে শিলার চাকা তো হয় না এরকম, তাহলে চক্রাকার আবর্তন নাকি ভূপৃষ্ঠে আগ্নেয় পাললিক শিলা, তিন প্রকার শিলা পড়েছিলাম আমরা, কি কি না, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। তাহলে ভূপৃষ্ঠে আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা উৎপত্তি গঠন প্রণালী যে বিরামহীন চক্রাকার পর্যায়ের মধ্য দিয়ে আবর্তিত হয় তাকে বলা হয় শিলা চক্র। অর্থাৎ আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা কি হয় না, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি যে শক্তির দ্বারা কি হয় না, প্রভৃতি শক্তির দ্বারা ক্ষয় পেয়ে বা চূর্ণ বিচূর্ণ হয়ে নদীবাহ হিমবাহে জমা হয়, কি গঠন করে না, জমা হয়ে পাললিক শিলা তৈরি করে। আবার পাললিক শিলা কি হয় না, পাললিক শিলা ভূগর্ভের তাপ ও চাপের ফলে, তাহলে আগ্নেয় শিলা থেকে কি সৃষ্টি হয়, আগ্নেয় শিলা থেকে সৃষ্টি হচ্ছে পাললিক শিলা। কিভাবে সৃষ্টি হচ্ছে না, আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি কি কি করে না, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতির দ্বারা চূর্ণ বিচূর্ণ হয় এবং চূর্ণ বিচূর্ণ হয়ে কোথায় জমা হয় না, জমা হয়ে পাললিক শিলা গঠন করে। তাহলে এটা আগ্নেয় শিলাটা কি হয় না, আগ্নেয় শিলাটা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে জমাটবদ্ধ হয়ে তৈরি হয় পাললিক শিলা। আবার পাললিক শিলা ভূগর্ভের তাপে ও চাপের ফলে, পাললিক শিলা কিসের ফলে সৃষ্টি হচ্ছে না, ভূগর্ভের তাপ ও চাপের ফলে রূপান্তরিত শিলা। পাললিক শিলাটা কি হচ্ছে না, ভূগর্ভের তাপ আর চাপের ফলে রূপান্তরিত শিলায় পরিণত হচ্ছে এবং রূপান্তরিত শিলা ও আগ্নেয় শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে পরিণত ও সঞ্চয় হয়ে পাললিক শিলা সৃষ্টি করে। অর্থাৎ প্রথমে আগ্নেয় থেকে পাললিক, পাললিক থেকে রূপান্তরিত, রূপান্তরিত শিলা থেকে পাললিক শিলা। কিভাবে রূপান্তরিত শিলা থেকে পাললিক শিলা হয় না, রূপান্তরিত শিলার এবং আগ্নেয় শিলা এই দুটো শিলা মিশে, রূপান্তরিত শিলা আর আগ্নেয় শিলা এই দুটো শিলা মিশে কি সৃষ্টি হয় না, গলিত পদার্থ পরিণত হয়, সঞ্চয় সৃষ্টি করে কি না পাললিক শিলা। এইভাবে প্রকৃতিতে শিলার উৎপত্তি হয়। অর্থাৎ এক শিলা থেকে অন্য শিলার যে রূপান্তর, সেটাকে আমরা বলবো শিলা চক্র। অর্থাৎ আগ্নেয় থেকে পাললিক শিলা, পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলা, আবার রূপান্তরিত শিলার এবং আগ্নেয় শিলা এই দুটো মিলে সৃষ্টি হচ্ছে পাললিক শিলা। অর্থাৎ প্রাকৃতিকভাবে এবং এই যে শিলার যে তৈরি, একটা শিলা থেকে অপর একটা শিলা সৃষ্টি, এই সৃষ্টির যে প্রক্রিয়া, এই সৃষ্টি প্রক্রিয়াটাকেই আমরা কি বলবো, শিলা চক্র। নেক্সট ক্লাস আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পড়বো কি পড়বো না, মাটিটা পড়বো।